হ্যাঁ, একটু তো আছে। প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আজকের আয়োজন এবং প্রায়ই আমার আয়োজন থাকে দৈনিক আড্ডাবাজি। দৈনিক আড্ডাবাজি পর্ব 34। আজকে 34-এ আমাদের সাথে, বিশেষত আমার সাথে, আমার খুবই প্রিয় একজন মানুষ, গুণী একজন মানুষ, কবি, গল্পকার, প্রাবন্ধিক কুমারদীপ আছেন। আমরা তার সাথে আজকে গল্প করব, তার কবিতা শুনবো, তার শিল্প সাহিত্য জীবনের গল্প শুনবো। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা উপভোগ করবেন। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য, মূল্যবান কথা, মনোভাব মন্তব্যের ঘরে লিখে জানাবেন। এবং আজকের অতিথি কুমারদীপের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো অকপটে মন্তব্যের ঘরে লিখে দিবেন, আমি তুলে ধরবো আজকের অতিথির কাছে। যাই হোক, আমার এই আড্ডাবাজির আয়োজনে প্রথমেই যে ব্যাপারটা থাকে, অতিথির সাথে আলাপচারিতা এবং কুশল বিনিময়ের আগে ছোট্ট করে তার একটা পরিচিতি পাঠের পরেই আমরা চলে যাই অতিথির কাছে গপসপে বা আড্ডাবাজিতে। কুমারদীপ কবি, প্রাবন্ধিক ও গল্পকার। 1978 সালের 26শে মার্চ তার জন্ম। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরের এক ঝড় জলের রাতে বাবা মায়ের অষ্টম সন্তান হিসেবে ভূমিষ্ঠ হন কুমারদীপ। পৈতৃক নিবাস সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রাম। মাতুলালয় একই মহকুমার কাছিহারা গ্রাম। পড়ালেখা ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব নাম জে.এন. হাই স্কুল থেকে এসএসসি, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। উচ্চতর গবেষণা শুরু করেছিলেন তিনি, কিন্তু শেষ করা হয়ে ওঠেনি। পেশা এখন শিক্ষকতা, নেশা উপযুক্ত বই পড়া, গান শোনা এবং লেখালেখি করা। প্রকৃতির সান্নিধ্যে বড়ই প্রিয় তার। ইতিহাস চেতনা, সংস্কৃতিবোধ, নান্দনিকতা, মুক্তবুদ্ধি এবং মানবতার প্রতি সুগভীর অনুরাগী কুমারদীপের লেখালেখির পাথেয়। তার প্রকাশিত গ্রন্থ সকল, প্রথমেই কবিতার বইগুলো কথা বলছি। কাব্যগ্রন্থ কোথাও কোনো মানুষ নেই, ঘৃণার পিরিচে মুখ, রটে যাচ্ছে আধার, মাতাল রাতের চাঁদ, কালান্ধ নুপুরের ধ্বনি, অন্ধকার সিরিজ, দীর্ঘশ্বাসের জার্নাল। তার গল্প গ্রন্থের ভেতরে আছে ভালোবাসার উল্টো রথে যে পাখি ফিরতে পারে না নিজে। তার প্রবন্ধ গ্রন্থ নান্দনিক শামসুর রাহমান, আধুনিক বাংলা সাহিত্য, পাঠ ও প্রতিকৃতি। অনন্য শামসুর রাহমান, বাংলা কবিতায় ঐতিহ্য ও অন্যান্য অনুষঙ্গ। কথাশিল্পের আঙিনায়, শিল্পীর করতলে, সাহিত্য সমালোচক, জীবনানন্দ। তার শিশুতোষ গল্পের ভেতরে আছে পিয়ালের শিয়াল পোষার শখ, বুকের ভেতর বাংলাদেশ। তিনি বিভিন্ন সম্মাননা এবং পুরস্কার পেয়েছেন। তার ভেতরে উল্লেখযোগ্য গীতি কবিতার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডেইলি স্টার কর্তৃক পেয়েছেন সেলিব্রেটিং লাইফ অ্যাওয়ার্ড 2015 ও 2016। বাগেরহাট জেলা প্রশাসক কর্তৃক জাতীয় পর্যায়ের কবি সাহিত্যিকদের সাহিত্য সম্মাননা 2022 তিনি পেয়েছেন। এছাড়া তিনি পেয়েছেন অনুপ্রাণন লেখক সম্মাননা 2022। তো যাই হোক, ছোট করে আজকের অতিথির আরো বিষয়ে বলা যেতে পারে, কিন্তু আমি চাচ্ছি দর্শক শ্রোতা তার মুখ থেকেই তার গল্প, তার কথা, তার ভাবনা শুনুক। চলে যাচ্ছি কুমারদীপের কাছে। কেমন আছেন কুমারদীপ? শ্রোতাদের সাথে আপনার কুশল বিনিময় করুন। শুভ সন্ধ্যা। ভালো আছি। আপনি কেমন আছেন? জি, এই বেঁচে আছি, এখনো চলছি, আড্ডা দিচ্ছি, চেষ্টা করছি শিল্প সাহিত্যের সাথে সাথে। শুভ সন্ধ্যা তো আমাদের দর্শকদেরকেও। আচ্ছা, তো যাই হোক, দর্শকদের সাথে আরো কথা হবে। আশা করছি দর্শক যারা যুক্ত হয়েছেন হবেন, আপনারা মন্তব্যের ঘরে লিখবেন। আজকে কিছু জানতে চাওয়া, ভালো লাগা, মন্দ লাগা থাকলে আজকের অতিথির কাছে আমি তুলে ধরবো। তো প্রথমেই আমরা একটু আপনার প্রথম জীবন থেকেই শুরু করি, যেহেতু আমরা আপনার গল্পটা শুনবো, আপনার জার্নিটা শুনবো এবং আপনার ভাবনাটাও শুনবো, যে এই যে লেখালেখি চর্চা কখন, কিভাবে আর কি শুরুটা হলো, শুরুর গল্পটা আমরা শুনি আর কি। ধন্যবাদ তানজির সৌরভ, আমার প্রিয় একজন মানুষ। আসলে লেখালেখির চর্চা শুরুটা তো দিনক্ষণ বেঁধে নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে একেবারে ছোট্টবেলা থেকে বই পড়ার, সিলেবাসের বাইরের বই পড়ার একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল, যে কারণে মনে হয় লেখালেখির ব্যাপারটাও কোনো ভাবে সুপ্ত অবস্থায়
ছিল ভেতরে বা জন্ম হচ্ছিল। প্রথম আসলে আহ, একটা প্রামাণ্য রূপ পায় আমার লেখালেখির, সেটা হচ্ছে আমি যখন ক্লাস 9-এ পড়ি। এ সময়ে বোধহয় জসিমউদ্দিনের প্রতিদান কবিতাটি আমার এখনো মনে পড়ে। ওই কবিতাটির প্রথম লাইন, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধিদার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। এই যে মানে সরল সুন্দর আহ, ভালোবাসার কথা, এটাই আমাকে প্রথম কবিতা লেখার আহ, মানে একটা আনুষ্ঠানিকতা দেয়। আমি এই কবিতাটি অনেকটা অনুসরণ করে একটা কবিতা লিখি, এবং এই কবিতাটি প্রথম নজরে পড়ে আমার এক মেসোমশাই, মানে আমার মায়ের সেজ বোন। আমার মা বড়, সেজ বোন আমার মাসিমা, তার স্বামী। উনি কবিতা, গল্প, উপন্যাসও লিখেছেন, এবং আহ, তিনি এই কবিতাটি পড়ে আমাকে বলেন যে এটা তো লিখলি, একটু অনুকরণ করে তুই এখন থেকে নিজের কথা নিজের মতো করে লেখার চেষ্টা কর, সেটা যেমনই হোক। এরপর থেকে আমি লেখা বলা যায় অনেকটা নিজের মতো করেই লিখতে থাকি, এবং খুব আনন্দের বিষয় হচ্ছে আমার এই মেসোমশাই, আমি যাকে আমার লেখালেখির প্রাথমিক পর্বের গুরু মনে করি, তিনি আমার এই কাঁচা হাতের লেখাগুলো পড়তেন এবং মন্তব্য করতেন, আমাকে পরামর্শ দিতেন। এভাবেই আমার লেখালেখির শুরুটা হয় বলা যেতে পারে। আহ, আচ্ছা, আচ্ছা। এই তা এখন এই লেখালেখিটা শুরু হলে এর সাথে একটু অ্যাড করে দিই আপনার, তাহলে আমাদের জানতে এবং আপনার বলতে সুবিধা হবে যে এই লেখালেখি তো এবার শুরু হলো। শুরু হওয়ার পরে কখন আর কি একটু বড় হবার পরে, কৈশোরে হোক বা যৌবনের প্রথম পর্বে হোক, কখন উপলব্ধি করলেন যে এটা আসলে আমার নেশা? ওই যে আপনার পরিচয় পর্বে বা পড়তে গিয়ে আমি বললাম আর কি যে লেখালেখিও আপনার নেশা। তো এই নেশাটা ধরলো কখন, কিভাবে, বা উপলব্ধি করলেন কখন? আসলেই ভালো লাগা থেকেই মানুষের নেশার জন্ম হয়, এটা বাস্তব সত্য। ওই যে আমার বিভিন্ন বই পড়ার অভ্যাস, আমি মাধ্যমিকে পড়া অবস্থাতেই শরৎচন্দ্র, ফাল্গুনী মুখোপাধ্যায়, নিহারঞ্জন গুপ্ত আহ, বা এই ধরনের লেখকদের উপন্যাসগুলো সামনে যেটা আসছে সেটা পড়ছি। এবং আমার একটা সুবিধা ছিল, আমার মানে শ্যামনগর আমার যে উপজেলা, এই উপজেলার সবচেয়ে বড় বইয়ের দোকান ছিল আমার মামার, পল্লী মঙ্গল লাইব্রেরি। আমি এই দোকানে বসতাম এবং প্রচুর সময় কাটাতাম, এবং আহ, সেখানে থাকা সাহিত্যের বইগুলো আমার না পড়া থাকতো না বলা যায়। আমি তখন এসএসসি পাশ করার আগে যেমন শরৎচন্দ্র পড়েছি, ফাল্গুনী মুখোপাধ্যায় পড়েছি, তেমনি এসএসসি পরীক্ষা দেওয়ার পরপরই আমার মধ্যে আরো বেশি পড়ার প্রবণতা শুরু হয়েছে। ওই ফাঁকা সময়টাতে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, সুনীল, শীর্ষেন্দু, নিমাই ভট্টাচার্য, শঙ্কর, যাযাবর, এদের একটার পর একটা বই, মানে যেটা সামনে আসে সেটা পড়তে শুরু করি। এবং এই মানে অনর্গল সময়ে পড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আমার মাথার মধ্যে একটা স্থায়ী চিন্তা চলে আসে যে তাই তো, আমিও তো মনে হয় লিখতে পারি, চেষ্টা করতে পারি। এবং সেই সময় বা আমি প্রচুর কবিতা লিখছি এবং গল্পও লিখছি। এই লিখতে লিখতে একটা পর্যায়ে আমার মাথার ভেতরে কাজ করে যে আমি যদি কখনো আহ উচ্চশিক্ষা লাভের সুযোগ পাই। সুযোগ পাওয়ার কথা এই জন্য বললাম, আমার পরিবার ছিল অনেকটাই আহ, মানে দরিদ্র পরিবার। আর্থিক ভাবে তারা আমার লেখাপড়ার দিক থেকে অতটা সক্ষম ছিল না। সেজন্যই বলছি, যদি তখনই ভেবেছি যদি আমি উচ্চশিক্ষার সুযোগ পাই তাহলে আমি সাহিত্যে পড়বো। আর ভবিষ্যৎ জীবনে আমি আহ, সুযোগ পেলে শিক্ষক হব। এবং সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে আমি লেখক হব, লেখালেখির চর্চা করব। এবং সেই স্বপ্নটা আমার তখন মাথার মধ্যে গেঁথে গিয়েছিল। অর্থাৎ আমি কলেজে পড়া অবস্থাতেই, ইন্টারমিডিয়েটে পড়া অবস্থাতেই মোটামুটি ভাবে আহ, একটা স্থির সিদ্ধান্তে উপনীত হই যে আমি আহ, সাহিত্য চর্চা করব ভবিষ্যৎ জীবনে।
হ্যাঁ, আচ্ছা, তা মোটামুটি আর কি আপনার এভাবেই লেখালেখি এবং আগ্রহ এবং নেশাটা যেহেতু চেপে বসলো, তো এখন এই যে লেখালেখি করছেন, এখন এর সাথে কিছু টুকরো টুকরো আর কি প্রশ্ন প্রাথমিক আপনার ব্যক্তি জীবন থেকে, এই জন্য শুনছি আপনার উপলব্ধি, তারপরে আপনার ভাবনা শুনবো যে শিল্প সাহিত্য নিয়ে আপনার যেই পরিপক্ক একটা বয়সে এসে আপনার ভাবনাটা কি। তার আগে এই যে শিল্প সাহিত্য চর্চার যে জার্নিটা আপনি করেছেন, সেই প্রথম থেকে এখন পর্যন্ত যে জার্নিটা একটা চলে আসলো, যে পরিভ্রমণ করেছেন বা করছেন এখন, এর ভেতরে প্রাথমিক স্টেজে কি কোনো কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল কি? আসলে প্রাথমিক মাধ্যমিক বা এই সময় না, শিল্প সাহিত্যের চর্চার ক্ষেত্রে আমাদের সমাজে প্রতিবন্ধকতা আহ, আগেও ছিল, এখনো আছে, এবং দিনকে দিন সেটা অনেক বেশি হচ্ছে। আমাদের দেশের মতো দেশে কেউ শিল্প সাহিত্যের চর্চা করতে গিয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হবে না, আসলে তা বোধহয় সম্ভব নয়। এমনিতেই আমরা হুম। অধিকাংশ মানুষ দরিদ্র। আমাদের মানে প্রথম জিনিসটা যেটা হয় যে মৌলিক চাহিদা পূরণ করা, মৌলিক চাহিদা পূরণ করার পরে আমাদের মানে অন্যান্য আমাদের চিন্তা আসে। জীব জীব হ্যাঁ, জীব সত্তা বা খুদ পিপাসা মেটাতে জীব মেটাতেই সত্তা, জীবন যায়, তো right, সেখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বলুন বলুন। এর পরের প্রতিবন্ধকতা হচ্ছে যে আর্থিকভাবে সে যে কেউ সচ্ছল হলেই যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা করবে তা কিন্তু না। এর জন্য হ্যাঁ, রুচি দরকার, এর জন্য পরিবেশ দরকার, এর জন্য আরো অনেক কিছুই দরকার। আমাদের সমাজটা আমার কাছে যেটা মনে হয় যে সার্বিকভাবে সূক্ষ্ম রুচির বা সুকুমার বৃত্তির চর্চার জন্য খুব একটা অনুকূল নয়, সার্বিকভাবেই ব্যাপকভাবে আহ, প্রতিকূল আমাদের সমাজের অবস্থা। এখানে শিল্প সাহিত্য বিজ্ঞান সবকিছুই কেমন প্রতিবন্ধকতাপূর্ণ বলা যায়। আমি অনেকটাই খেয়াল করেছি আমাদের অধিকাংশ মানুষ একটা নির্দিষ্ট চিন্তার মধ্যে সীমাবদ্ধ থাকতে ভালোবাসে, অনেকটা পুরুমুন্ডুকতার ভেতরে থাকলে যেটা হয় যে মানে একটা আমরা মুখস্থ চিন্তা, এর বাইরে যে আরো কিছু এর ভাবা বাইরে, যায় করা যায় এটা ভাবতে রাইট পারেন না, রাইট, হ্যাঁ। এই প্রতিবন্ধকতা আমার মনে হয় সব লেখকই আহ, বোধ করেন, এবং লেখক শুধু নন, যে কোনো ধরনের আহ, মুক্ত মাধ্যমের মানুষ, সেটা সাংবাদিক হোক, শিল্প সংস্কৃতি চিত্রকর, নাট্যকার, যে কোনো পর্যায়ের মানুষ। কারণ কি, এই সমাজে বসে আমি কি লিখবো কি লিখবো না, এটা যদি চিন্তা করতে হয় বারবার যে আমার এইটা লিখলে সমস্যা হবে, ওইটা লিখলে কেউ রাগ করবে, আরেকটা লিখলে আমার উপরে কেউ খেপে যাবে, এক পক্ষ আহ, সন্তুষ্ট হবে, আরেক পক্ষ অসন্তুষ্ট হবে, আমার ছোট্ট একটা মতামতের কারণে এই চরম অসহিষ্ণু সমাজে যে কোনো মুহূর্তে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হতে পারে, পারিবারিক ভাবে সামাজিক ভাবে একটা বাজে পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, প্রতিবন্ধকতা সবচেয়ে বড় এটাই এই সমাজে, যেটা হচ্ছে যে মুক্ত মতামত প্রকাশ করা যে কোনো মাধ্যমে, সেটা শিল্প সংস্কৃতি হলে আরো বড় হয়, মতামত প্রকাশ করার আচ্ছা আচ্ছা, সুযোগ এখানে সংকুচিত, ফলে প্রতিবন্ধকতা সংকুচিত। বোধ করতেই হয়। আর তো এখন এই আপনি সেই প্রতিবন্ধকতার জায়গা থেকে একটু আর একটু বাড়ি, যেমন এই যে শিল্প সাহিত্য চর্চা করছেন বা এই শিল্প সাহিত্যের মাধ্যমে আসলে এই সমাজের যে মানে প্রতিবন্ধকতা, এটা কি দূর করা সম্ভব কিনা, বা এর জন্য কি করা যেতে পারে বলে আপনি আর কি মনে করেন? আসলে প্রতিবন্ধকতা দূর করার জন্য যা দরকার সেটা সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে একটা সমাজকে প্রথমে জ্ঞানের প্রতি অনুসন্ধিৎসু হতে হবে। অর্থাৎ আহ, সে যা জানে সেটার মধ্যে সীমাবদ্ধ না থেকে সে যা জানে না সেটার প্রতি যদি তার আগ্রহ তৈরি করা যায়। আহ, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা একটা বিশ্বাস নিয়ে ছোট থেকে বড় হই, কিন্তু এই বিশ্বাসের বাইরেও যে অন্য বিশ্বাস থাকতে পারে, আমি যেটা মনে করি সবচেয়ে ভালো তার বাইরেও যে ভালো থাকতে পারে, আমি যেটা মনে করি সবচেয়ে আলো তার বাইরেও যে আলো থাকতে পারে, এই জিনিসটা আমার মাথার মধ্যে, আমাদের প্রত্যেক মাথার মধ্যে প্রথমে আনতে হবে। যদি তা না আনা যায় তাহলে আসলে সম্ভব না যে না নতুন না করে। না, এর ভিতরে আবার হ্যাঁ হ্যাঁ, সম্ভব না যেমন, আর আপনি যে কথাটা বললেন যে আমরা আসলে যেতে চাই না, কিন্তু যেটা যতটুকু জেনেছে সেটাও যে ঠিকঠাক জেনেছে কিনা, এটাও একটা কিন্তু বড় প্রশ্ন। ঠিক আছে, রাইট সেটাকে রাইট আমরা ওই
চায়ের দোকানে বসে শুনেছি, না অন্য কোথাও কোনো প্রতিষ্ঠানে শুনেছি, না নিজে পড়ে শুনে বুঝেছি। এই বোঝা ব্যাপারটা খুব প্রয়োজন। আমরা অনেক তথ্য একদম তাই। সংগ্রহ করি কিন্তু আমরা বুঝি না। ঠিক আছে? তো যাচাই এটা এটা করতে এটার সাথে হয় না। করতে করতে পারি না এবং চাইও না। আমাদের সেই হুম আগ্রহটা নেই। বরঞ্চ আমরা হুম আরো ওই কথাটা আরো কত রসায়ন করে বলা যায়, প্রেজেন্ট করা যায় কিংবা উগ্রভাবে বলা যায় সেই দিকে বোধহয় বেশি তো বা মানে ফোকাস করি। তো এখন এর সাথে আরেকটু দেখা যায় আমরা যুক্ত করতে পারি প্রশ্ন জানার জন্য আপনার ভাবনা যে এই যে শিল্প সাহিত্যটা আপনি চর্চা করছেন সেটা হয়তো আগ্রহ নেই বা অল্প মানুষ করে, একেবারে যে নেই তা তো আর নয়। তো এই শিল্প সাহিত্য যে চর্চা করছেন, কবিতা হোক, প্রবন্ধ হোক, গল্প হোক বা অন্য যে কোনো মাধ্যমে হোক, এটা আসলে কিভাবে মানুষের উপরে বা সমাজের উপরে এর প্রভাবটা পড়ে, এমনকি ব্যক্তি জীবনের প্রভাবটা পড়ে, আপনি আর কি মনে করেন যে কিভাবে পড়ে এই প্রভাবটা? অবশ্যই প্রভাব পড়ে। সেটা যত অল্প সংখ্যক মানুষই হোক না কেন, যারাই শিল্প সাহিত্যের কাছে যায় তাদের উপরে প্রভাব পড়তে বাধ্য। মানে শিল্প সাহিত্য মানুষ এবং মানুষের সমাজের উপরে খুব গভীরভাবে প্রভাব ফেলে। শিল্পী সাহিত্যিকরা সমাজের সবচেয়ে উদার এবং অগ্রসর চিন্তার মানুষ। তাদের এই যে উদার এবং অগ্রসর চিন্তা, এটা কিন্তু প্রকাশিত হয় তাদের শিল্পের মাধ্যমে। তারা তাদের শিল্প, অর্থাৎ তাদের শিল্পটাকে কিন্তু কেবল নন্দন তত্ত্বের ভেতরে বা শিল্পের ভেতরে আবদ্ধ রাখেন না। তারা সমাজের চিত্র অঙ্কন করেন, বর্তমানের, অতীতের, ভবিষ্যতের চিত্র অঙ্কন করেন, এবং সেই অঙ্কনের মধ্য দিয়ে এমন একটা অবস্থা, এমন একটা নান্দনিকতা ফুটিয়ে তোলেন যা ওই পাঠককে, যারা ওই শিল্পের কাছে, ওই সাহিত্যের কাছে যান, তাদেরকে কিন্তু ভাবতে বাধ্য করে, নতুন করে অন্য কিছু ভাবতে, কল্পনা করতে একটা সুযোগ তৈরি করে দেয়। এই সুযোগটা যদি কেউ গ্রহণ করে তাহলে অবশ্যই তার ভেতরে প্রভাবটা পড়বেই। এবং এটার যে প্রমাণ আছে আমাদের সাহিত্যে, হাজার বছর ধরে বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য, সকল সাহিত্যে সবসময় এই বড় বড় সাহিত্যগুলো আমাদের সমাজকে প্রভাব ফেলেছে। অনেক সাহিত্য তো বিপ্লবেরই জন্ম দিয়েছে। হ্যাঁ, আমাদের জানা আছে অনেক রুশ বিপ্লব বা আহ, আহ, যে আংরি ফরাসি আন্দোলন, বিট বিপ্লব, আন্দোলন, এরকম বিভিন্ন ফরাসি বিপ্লব, বিভিন্ন আন্দোলনের কথা বলা যেতে পারে। এগুলো তো গভীরভাবে সমাজের উপরে প্রভাব ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই প্রভাব ফেলে। এখন এটা প্রভাব প্রভাব ফেলে। এখন সেটা হলো আরো আলাপচারিতায় যাব। যেহেতু আমরা আসলে দেখেন আড্ডা দিতে বসেছি, 20 মিনিট প্রায় চলে মানে 18 মিনিট প্লাস সময় হয়ে গিয়েছে। অল্প একটু কথায় আসলে সময় এভাবেই যায়। আড্ডা দিতে বসলে আর যখন নেশার বিষয় নিয়ে আড্ডা হয় তখন কথা যেন ফুরোতে যায় না, কথার পরে কথার পিঠে কথা আসে। তো আরো অনেক একদম। কিছু জানবো। তো শ্রোতা দর্শক যেহেতু যুক্ত হচ্ছেন, মাঝে মাঝে ঢু মেরে যাচ্ছেন, আসছেন, যাচ্ছে। তো এর ভিতরে আপনার একটা কবিতা, কবি কণ্ঠে একটা কবিতা শুনি। যেহেতু গল্প বা প্রবন্ধ শোনার মতো অত বড় কলেবর বা সময় নেই, একটা ফ্রেমে বন্দি হয়েছে আড্ডা দিতে। তো একটা কবিতা শুনে আসি আপনার। আচ্ছা, একটা কবিতা। আহ আহ, যেহেতু সমাজ সাহিত্যের আমাদের উপমণ্ডকতার বিষয়টাও আমি একটু বলছিলাম, আমার একটা কাব্য, রটে যাচ্ছে আধার, এই কাব্যের একটা কবিতা আছে, হাতে ল্যাপটপ, হৃদয়ে মধ্যযুগ। এই কবিতাটা আমি মাঝে মধ্যেই বলার চেষ্টা করি। এই কবিতাটা একটু পড়ি। আজকাল হুম। মানুষের মুখের দিকে চেয়ে কেবলই অন্য কোনো মুখ খুঁজে ফিরি, অন্য তাকে এমন ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকি। কেউ কেউ খুব বোকাই ভাবে আমাকে, দক্ষ ভাঁড়ের মতন কেউ কেউ ছুঁড়ে দেন বাণী। এই তো সেদিন জনৈক ভদ্রজন বলে ফেললেন, জহুরির ধরনী। লোকটা পাগল নাকি, মনে হয় মানুষ দেখেনি কখন। কি আশ্চর্য, এমন সত্য কথাটা আবার এনে দিল স্মরণে। পথে পথেই মোহনা মোহনায় দেদার মানুষ, মানুষের পোশাকের নিচে কত গোপন পকেট, পকেটে পকেটে ওরা কত কি যে গোপনতা আঁকে। একই পকেটের ভাঁজে কেউ ইরাস, কেউ ইয়াবা রাখে। আমারও রয়েছে পকেট, আমারও রয়েছে বুক, বুকে আছে ছোট্ট পকেট, পকেটের চিরকুটে লিখি, রূপে আস্থা নেই। চারদিকে চেয়ে আছে রূপহীন কঠিন রূপক, হাতে ল্যাপটপ, হৃদয়ে মধ্যযুগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই
নব্য যুবক। বাহ বাহ বাহ, মানে একদম এই ব্যাপারটা আসলে বোধে আঘাত করার মতো, যে পকেটে ইয়াবা বা যে শব্দগুলো আপনি নিয়ে এসেছেন আধুনিক সময় থেকে, এবং যার মানে আমরা দেখতে পারি যে কারণে সমাজটা বা যুব সমাজ বা যারা তরুণ তরুণী আছে তারা কিভাবে আস্তে আস্তে বিপদগামী হচ্ছে। তো যাই হোক, সেই আলাপে যেতে পারতাম, সময়ের যেহেতু আমাদের একটু ব্যাপার আছে, প্রেমে বন্দী হয়েছি। আমরা একটু আর একটু অন্য আলাপে যাই, আপনার পেশাগত জায়গা থেকে বা আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই। যেহেতু আপনি একজন সৃজনশীল মানুষ, কবি মানুষ, তো আপনার একটা আলাদা দৃষ্টি আছে, আপনি যেখানেই যাবেন আপনার পর্যবেক্ষণ হবে তীর্যক এবং তীব্র, সুগভীর। কারণ একজন সৃজনশীল মানুষ মানে সে একজন দার্শনিক, মানে এটা আমি মনে করি। কারণ ওই দর্শনগত বা পর্যবেক্ষণগত জায়গা না থাকলে বা একজন ভালো বা সৃজনশীল মানুষে ওঠা যায় না। তো পেশাগত জায়গায় যে এই বর্তমান আমাদের দেশে বা প্রেক্ষাপটে, এটা এই জন্যই জিজ্ঞাসা করছি, আর এটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ আমাদের চারপাশে যে অবস্থা দেখি, যে শিক্ষা ব্যবস্থার প্রচলন আছে। তো এই ব্যবস্থা নিয়ে আপনার আসলে মূল্যায়ন কতটুকু করবেন, ভালো মন্দ, এবং এটার আসলে দিক নির্দেশনামূলক কি বা কি বলবেন? কারণ এর জন্য আমরা যে দেখতে পাচ্ছি যে পড়ালেখা সবাই করছে, সবাই মনে করে সার্টিফিকেট মানে টাকা ইনকামের একটা মাধ্যম, নাকি শিক্ষার অন্য কোনো মূল্যবোধ তৈরির, মানুষকে মানুষ হয়ে ওঠারও ব্যাপার আছে। তো এই যে শিক্ষা ব্যবস্থা বা কারিকুলাম আছে, এ থেকে আসলে মানুষ হয়ে ওঠা সম্ভব, নাকি যন্ত্র, না টাকা কামাইয়ের মেশিন? কি মনে হয় আপনার? ব্যাপারটা যদি একটু আপনার মতো করে বলতেন। ধন্যবাদ। প্রশ্নটা দীর্ঘ, উত্তর আসলেই সম্ভব। আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার ভেতরেও মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব। শিক্ষার দুটো স্তর, একটা হচ্ছে জীবসত্তা আর একটা হচ্ছে মানব সত্তা। অর্থাৎ আমরা মনুষ্যত্ব। শিক্ষা গ্রহণ করি প্রথমে আমাদের জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু জীবসত্তাকে টিকিয়ে রাখার যখন সুযোগ হয় তখন আমাদের প্রয়োজন হয় মানব সত্তার দিকে যাওয়া, অর্থাৎ জীবসত্তা থেকে মানব সত্তার ঘর, দোতলা ঘরের মতো উপরে ওঠার চিন্তা করতে হয়। তো আমাদের শিক্ষা ব্যবস্থায় হ্যাঁ। সেটা আছে, সেটা যে নেই তা না। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমরা আমাদের শিক্ষার্থীরা ঠিকঠাক শিক্ষাটা গ্রহণ করে না। আমাদের বইপত্র, আমাদের সিলেবাস, এর মধ্যে কিন্তু মানুষ হয়ে গড়ে ওঠার জন্য যথেষ্ট উপাদান রয়েছে, কিন্তু সমস্যাটা ওইটাই যে আমাদের শিক্ষার্থীরা কতটুকু গ্রহণ করে, যতটুকু গ্রহণ করলে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, সেই পরবর্তীতে ভালো চাকরি পেতে পারে, অতটুকুই সে গ্রহণ করে। এবং এই যে অতটুকু গ্রহণ করার জন্য আমাদের কিছু শর্টকাট পদ্ধতি তৈরি হয়ে যায়। কিছু শিক্ষকও এটা তৈরি করে দেন, সাজেশন, কিছু নোট বই, হ্যাঁ এরকম। নানান ভাবে তৈরি হয়। শুধু সাজেশন না, সমস্ত বিষয়ে আমাদের পরিবেশই এই শর্টকাট তৈরির একটা সুযোগ করে দেয়। এই শর্টকাট তৈরির মানসিকতায় আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী না করে পরীক্ষার্থী বানিয়ে ফেলছে। ফলে দেখেন আমাদের সিলেবাসে কিন্তু সুন্দর সুন্দর কবিতা আছে, গল্প আছে, এখন স্কুল থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত নানান সাবজেক্টের ভিতরে মনুষ্যত্ব বোধের জায়গা আছে, নীতি নৈতিকতার অনেক শিক্ষা আছে। কিন্তু বাস্তব জীবনে আমরা সেটার প্রয়োগ দেখি না, করি না। কারণ কি? আমাদের শিক্ষাটা কেবলমাত্র গ্রন্থেই রয়ে গেছে, কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের চার দেয়ালের মধ্যে রয়ে গেছে, বাস্তব জীবনে এটা প্রয়োগ নেই। ফলে আমরা মনুষ্যত্ব বোধের জায়গাটা তৈরি করতে পারছি না। এজন্য আমাদের সব ঠিক থাকা সত্ত্বেও আমাদের যদি পরীক্ষা ব্যবস্থাটা এখন এখন এর সাথে একটু একটু কেবলমাত্র যোগ করি, রেজাল্ট একটু যোগ কেন্দ্রিক করি, না সেটা হতো, হচ্ছে এই যে মূল্যায়ন ব্যবস্থাটা। মূল্যায়ন ব্যবস্থা, সেটা হতে পারে। আর এই যে জীবসত্তার দিকে দৌড়ানোর পরে যে মনুষ্যত্বায় উঠতে পারবে না বা পারছে না, অধিকাংশ ক্ষেত্রে এই শিক্ষার মাধ্যমে এই না পারার জন্য কি কি করণীয় আপনার মনে হয়? এটা কি শুধু শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদেরই দায়িত্ব, নাকি তা যেই শিক্ষার্থীরা তাদের পরিবার, তাদের পরিজন বা তাদের যে গার্ডিয়ান কিংবা সামাজিক অন্যান্য মাধ্যমের অ্যাপ্রোচ, কিংবা সরকারিও কোনো এই ধরনের প্রায়োগিক কাজ করা সমাজে, যার মাধ্যমে আসলে তার জীবসত্তার জন্য জীবসত্তার ঘর থেকে মনুষ্যত্বে উঠতে পারে, এবং শিক্ষাটা শুধু উপার্জনের জন্য নয় বা সনদের জন্য নয়, এটা আসলে ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য, মানুষকে মানুষ হয়ে ওঠার জন্য। আহ এরকম ধরনের কি মনে হয় আপনার? আসলে আসলে আমি যেটা আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে চাই যে আমাদের সমাজটা প্রায় সার্বিকভাবে কলুষতা
পূর্ণ প্রায়, কলুষতাপূর্ণ। কেন বলছি? আমাদের সমাজে প্রথম শিক্ষাটা শুরু হয় পরিবার থেকে। সেই পরিবারে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগেই আমরা বাবা মা যারা, তারা কি আমাদের সন্তানকে, শিশুকে সত্যের শিক্ষা, সৎ থাকার শিক্ষা, নৈতিকভাবে ভালো থাকার, উপযুক্ত থাকার, উৎকৃষ্ট থাকার শিক্ষা কি দিতে পারছি? আমরা বাবা মাই তো নানান রকমের অনৈতিকতা পূর্ণ জীবনযাপনে অভ্যস্ত, যেটা আমাদের শিশু দেখে দেখে বড় হচ্ছে। শিক্ষকরা বা শিক্ষা প্রতিষ্ঠান তো এই দেশের বা এই সমাজের বাইরের কোনো বিষয় নেই, এই সমাজের অংশ। ফলে শিক্ষকরা বা শিক্ষা প্রতিষ্ঠান চাইলেই মানে এই সমাজটাকে একেবারে পরিবর্তন করতে পারবে না। সার্বিকভাবে যে সমাজের মধ্যে কুপমণ্ডুকতার জায়গা আছে, যে সমাজের মধ্যে মুক্ত মতামতের জায়গা নেই, এই যে সমাজে জ্ঞানের চর্চা সীমাবদ্ধ, বুদ্ধির বিকাশ সেখানে আসলে হয় না। আর বুদ্ধির বিকাশ বা না হলে সেখানে কিন্তু মুক্তি বা চিন্তার মুক্তি আসে না। চিন্তার মুক্তি না হলে সেই সমাজে শিল্প, সাহিত্য, সংস্কৃতি কোনোভাবেই, কোনো দিক দিয়েই, বিজ্ঞান কোনো দিক দিয়েই আসলে উৎকৃষ্টতার জায়গায় পৌঁছানো সম্ভব না। শুধু শিক্ষা ব্যবস্থা না, সামগ্রিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা। ধরুন আমি শিক্ষক, আমি ক্লাসে কি বলবো সেটাও কিন্তু আমাকে ভাবতে হচ্ছে। আমি সাহিত্য পড়াই বা আমি বিজ্ঞান পড়াই, আমাকে ভাবতে হচ্ছে আমি এই কথাটা বলবো, এতটুকু বলবো, এর বাইরে বলতে গেলে কেউ আমার প্রতি রুষ্ট হবে, কোনো পক্ষ আমার প্রতি বিরাগভাজন হয়ে অন্য কোনো একটা সিচুয়েশন তৈরি করতে পারবে। এই যে সেটা কিন্তু আমরা নানান প্রায় দেখতে পাই, বা ইদানিং সময় কিন্তু শিক্ষকের উপরে যে আক্রমণ বা এরকম আমরা সমাজে কিন্তু দেখতে পাই আশেপাশে। তো এই ব্যাপারটাও কিন্তু আসলে হৃদয় বিদারক। তারপরে এই ছাত্ররা শিক্ষকের উপরে যে একটা বেয়াদবি আচরণ বা মানসিক শারীরিক নির্যাতনের প্রক্রিয়া, এটা যেমন আমরা দেখতে পাই। তাদের পরীক্ষাবিহীন তারা অটো পাস চায়, এরকম ধরনেরও ব্যাপার আমরা দেখতে পাই। তো এই ব্যাপারটা আসলে সার্বিকভাবে বোধহয় যেমন শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকার এবং পরিবার, সবার আগে পরিবার সহ সবাই মিলে যে আসলে যদি এক হয়ে কাজ করে তাহলে বোধহয় সম্ভব, অসম্ভব নয়। যেহেতু আপনি বললেন যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন শিক্ষার কারিকুলাম আছে যেখানে আসলে মানুষ হয়ে ওঠা সম্ভব। যেহেতু কারিকুলাম আছে, নিয়ম আছে, আইন আছে, আমরা হয়তো তার সঠিক ব্যবহার করতে পারছি না। এ কারণে আমাদের এই অন্ধকার জায়গা থেকে উত্তরণও পাচ্ছি। তো যাই হোক, এখন আমরা এই আলাপে গেলে আরো দীর্ঘ হবে। এই আলাপের আগে অন্য আলাপে যেতে চাই। আপনি যেহেতু একজন কবি মানুষ, আপনার কাছে কবিতা এবং শিল্প সাহিত্য নিয়ে আরো আলাপ করতে চাই। তার আগে আরো একটা কবিতা আমরা শুনতে চাই, যেহেতু আমরা প্রায় 30 মিনিটের কাছাকাছি। আচ্ছা, এবার একটা আমার খুব প্রিয় একটা কবিতা আমি কবি, রক্তবীজ। আচ্ছা। আমি গিলগামেশ, আমি পোপলবু, আমি ইরাবতী নদীর তীরে দাঁড়িয়ে থাকা মহেঞ্জোদারো। 70,000 বছর পূর্বে শিকারের পশু কাঁধে যে দীর্ঘ রোমশ নগ্ন নিয়ানদার্থাল হাঁটছিল পাহাড়ে, অরণ্যে, সেখানে সঙ্গ ছিল আমারও। দজলা ও ফোরাতের মাঝে যে মেসোপটেমিয়া, কিলক লিপিতে আঁকা যে সমাধি প্রতাপ, এসবের মাঝে আমিও দেখেছি স্বপ্ন, দেখেছি অতন্দ্র পদছাপ। ক্রিট কিংবা মিনোয়ান, শান কিংবা ফারাও, এরা সকলেই আমার জ্ঞাতি। আমাকে ক্যানভাসে রেখেই ফিনিশীয়রা এঁকেছিল আধুনিক বর্ণ জ্যামিতি। ব্যাবিলনের ঝুলন্ত বাগান আর আলেকজান্দ্রিয়ার সেই আশ্চর্য বাতিঘর হাসে, এসব দেখতে দেখতে কতবার হারিয়েছি পারস্যের ঘাসে। আর্যদের কাছে সিন্ধু হারিয়ে যে হরপ্পা রমণী ঘর ছেড়েছিল, আমি তার কান্না শুনেছি, মনে মনে বেঁধেছি সমন। রাক্ষস নামের কলঙ্ক বুকে যারা লঙ্কাকে রক্ষা করতে চেয়েছিল, খান্ডব অরণ্যে যারা নির্বিচারে দগ্ধ হয়েছিল, আমি তো তাদেরই একজন। আমাকে দাবিয়ে রাখতেই বৃদ্ধাঙ্গুলি কেটে নিল চতুর্মতি দ্রোণাচার্য, সুতপুত্র বলে গালি দিল কুরু ধুরন্ধর। আমাকেই বেদ বিরোধী দস্যু নামে দিল গালি, রুদ্ধ করে দিল মুক্ত স্বর। আমার কৈবর্ত দিনগুলো কান্নার শিশিরে ভেজা মাটি, ভূমিপুত্রের স্বপ্ন হাতে এখনো পৃথিবীর ধুলো পথে হাঁটি। কখনো বিজয়ী, কখনো বিজিত,
হাসি কান্নায় মোড়ানো অযুত বছর, তবু আমি ক্লান্ত নই, আশাহত হই নাই জলের লহর। ফিনিক্স পাখির মতো জেগে উঠি ভস্য থেকে, প্রমিথিউসের মতো দৃঢ়তায় বেঁচে থাকি নক্ষত্রের স্বপ্ন বুকে এঁকে। একটি ফুল ঝরে গেলে জন্ম নেয় আরেকটি নতুন কুঁড়ি, একটি বৃক্ষ উপড়ে গেলে অঙ্কুরিত হয় আরেকটি সবুজ অরণ্য। আমি হয়ে উঠি সভ্যতার অলম্বুস কৃষাণ, আমারই জীবন মন্ত্রে বিরান মরুতে জাগে সুরের বিষাণ। বাহ বাহ বাহ, চমৎকার। সাধু সাধু বলতে হয় এই কবিতা শোনার পর। তো এই কবিতা শোনার পর আমার অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু আহ, সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনার কাছে শুনবো। সেটা হচ্ছে এই কবিতা নিয়ে নয়, কবিতা নিয়ে আলাপ হয়তো আরেকদিন দেয়া যাবে আড্ডা। যেটা এখন জানতে চাই যে আপনি চমৎকার চমৎকার কবিতা লেখেন বা শিল্প সাহিত্যের একটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন এই পর্যন্ত, এখনো চলছেন। তো এই যে শিল্প সাহিত্যে পরিমিতি যে শব্দটা, কারণ আমরা আশেপাশে দেখি তো মানে শিল্প সাহিত্যের যেই অঙ্গনেই হোক, সেটা গল্পে হোক, উপন্যাসে হোক, কবিতায় হোক, পারফর্মিং আর্টে হোক, মানে মেদবহুল জিনিস বা পরিমিতি বোধ, এই পরিমিতি বোধের ব্যাপারটা আপনার কাছে জানতে চাই যে এটা আসলে কতটুকু রাখা দরকার বা কিভাবে এটাকে আমরা আয়ত্ত করতে পারি বা ধন্যবাদ। প্রয়োজন আসলে আছে কিনা শিল্প সাহিত্যে। পরিমিতি বোধ শুধু শিল্প সাহিত্যে না, জীবনের সর্বক্ষেত্রে এটার প্রয়োজন আছে। যে আমরা চারপাশে দেখি যারা বেশি কথা বলে তাদেরকে আমরা বাচাল বলি। অতিকথন সম্পন্ন মানুষকে অনেকেই পছন্দ করে না। অতিকথন আবার অপ্রয়োজনীয় এবং অনাকাঙ্ক্ষিত কথার জন্ম দেয়, যেটা নিয়ে সমস্যা হয়। শিল্প সাহিত্যের ক্ষেত্রে ঠিক আসলে এভাবে বলা যায় না। শিল্প সাহিত্যে আসল বিষয়টা হচ্ছে সাহিত্য হওয়া। কেউ খুব ছোট আকারে অনেক বড় কথা বলতে পারে, ক্ষুদ্র এক বিন্দুর উপরে দাঁড়িয়ে সিন্ধুর সমান ব্যঞ্জনা তৈরি করতে পারে। যেমন পৃথিবীতে দেখা যায়, ধরেন আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, কিংবা হেরম্যান হেসের সিদ্ধার্থ, এটা খুব ক্ষুদ্রকায় উপন্যাস, কিন্তু অসাধারণ, অসামান্য। আবার লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, কিংবা মিখাইল শেলকভের প্রশান্ত দন, বিরাট উপন্যাস। মানে প্রশান্ত দন তো মানে 10 খণ্ড বলা যায়, এরকম একটা, হুম হুম 4 খণ্ড আর প্রশান্ত দন। তো এই সবই কিন্তু আমার বিরাট মহাকাব্য রয়েছে, মহাভারত, রামায়ণ, ইলিয়ড, ওডিসি। আবার ক্ষুদ্রকায় চতুর্দশপদী কবিতা রয়েছে। আবার মানে দেখা যায় যে আমরা যদি কবিতা, সিঙ্গেল কবিতার কথা বলি, রবীন্দ্রনাথের যেতে নাই দিব, কিংবা শাহজাহান, কিংবা 2 বিঘা জমির মতো বিরাট লম্বা কবিতা আছে। আবার তার খুব ছোট্ট ছোট্ট কবিতা আছে যা অসাধারণ, অসামান্য, কণিকা কাব্যে আছে যেগুলো। হুম। আবার হ্যাঁ নজরুলের যে সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী, সেটা কিন্তু বিরাট বড় কবিতা। জীবনানন্দের 8 বছর হ্যাঁ, আগের 211 একদিন অনেক লাইন বড় একটা সম্ভবত কবিতা। এই যে কবিতা। জায়গাটা আমি বলতে চাচ্ছি যে আহ, সাহিত্য কতটা বড় হবে নাকি কতটা ছোট হবে, পরিমিতি বোধটা কেমন হবে, সেটা নির্ভর করে বিষয় এবং বিষয়ী, না না, অর্থাৎ আমি শুধু বিষয়বস্তু পরিমিতি আনুষঙ্গিকতা। পরিমিতি বড় 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 ছোটর ব্যাপারে বলিনি। পরিমিতি আমি বলছি যে আসলে আমরা বাক্যে যে স্থূল বাক্য গঠন করা সাহিত্যে, মানে অপ্রয়োজনীয় বা চর্বিবহুল বাক্য গঠন করা, নাকি সেখানে পরিমিতি বোধের প্রয়োজন আছে। যেমন মনে করেন আজকে আমিও অনুষ্ঠানে বসেছি, আপনি বললেন না যে জীবনে আপনিও বসেছেন। তো আমরা চিন্তা করেছি যে গেঞ্জি এখন এই এটার পরে যদি আমরা মেকআপও যদি করি বা রেডিও হই, অতিরঞ্জিত যখন হবে, আমি সেই ব্যাপারটা জানতে চেয়েছি যে ওই ব্যাপারটা, এটা বড় ছোট অনেক না, কিছুই হতে আমি পারে। ওই আপনি ওই যে জায়গাটাই কিন্তু, গিল আমি ওই গিলগামেশের জায়গাটাই কিন্তু কথা যে যাচ্ছি। বললেন, ওটাও মহাকাব্য। হ্যাঁ, চলুন। আমি ঠিক ওই জায়গাটায় যাচ্ছি যে এই উদাহরণগুলো দেওয়ার পরে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে হুম যার ক্ষমতা আছে, বড় সাহিত্যিক যিনি, তিনি বিষয় অনুসারে অনেক কথা বলেন। যেমন রুশ সাহিত্য কিন্তু খুব ডিটেইলি পছন্দ করে। রুশ উপন্যাসগুলো হুম একেবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে দিয়ে যায়। আহ, পাশ্চাত্য উপন্যাস ওই ক্ষেত্রে অতটা হয়তো নয়। অনেক আমাদের বাংলা সাহিত্যে বা ভারতীয় সাহিত্যেও কিন্তু কোনো কোনো উপন্যাস খুব অল্প বলে, কোনো কোনো উপন্যাস অনেক বেশি বলে। কবিতার ক্ষেত্রেও তাই। এই অতিকথন হয় কখন, অতিরঞ্জন হয় কখন, যেটা যখন সেটা অপ্রাসঙ্গিক কথা হয়ে যায়। দীর্ঘ কবিতা কিন্তু সবাই লিখতে পারে না। দীর্ঘ কবিতা লিখতে যে দুর্বল হাতে যদি কেউ দীর্ঘ কবিতা লেখে, তখন কিন্তু যেটা হয় সেটা অতিকথন, অতিরঞ্জন, পুনর্কথন,
পুনরুক্তি, এরকম দুর্বল জায়গাগুলো চলে আসে। ঠিক তেমনি পরিমিতি বোধটা ওই রকম ভাবে থাকতে হবে যে আমার বিষয় অনুসারে আমি কতটুকু বলবো কতটুকু বলবো না। এই বোধটা যদি না থাকে তাহলে আসলে হবে না। শেষ পর্যন্ত তো আমাকে সাহিত্যটা হয়ে উঠতে হবে, আমি কম বলি বা বেশি বলি, তাই না? এই জায়গাটা হ্যাঁ, মানে দরকার। ওই যে সাহিত্যের সেই জায়গা থেকে আর কি বলা যায় যে কোথায় আমাদের থামতে হবে, এটা একজন লেখকের সবার আগে জানা উচিত। কারণ থামতে না রাইট। জানলে তখনই অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ। তো যাই হোক, এই সাথে সাথে আরো একটু আমরা জানি যে শিল্প সাহিত্যে বিভিন্ন ধরনের কাজই আমরা দেখতে পাই। তো শিল্প সাহিত্যে এক্সপেরিমেন্ট কাজ কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আর সাথে এর সাথে যে, আচ্ছা, এক্সপেরিমেন্টটা শুনে আসি যে এক্সপেরিমেন্টটা আসলে কি জরুরি বা প্রয়োজন আছে কিনা, নাকি গতানুগতিক এক্সপেরিমেন্ট আমাদের অগ্রজরা যা করে গিয়েছেন আমরা শুধু তাদেরকে ফলো করব, এরকম ব্যাপারটা কিন্তু? না, এক্সপেরিমেন্ট সাহিত্যে চিরকাল ছিল। সাহিত্য এক্সপেরিমেন্ট কেন দরকার? শিল্পী সাহিত্যিকরা তো সমাজের সবচেয়ে অগ্রসর মানুষ, এটা আমরা আগেই বললাম। তো অগ্রসর মানুষেরা কেবলমাত্র যা হয়ে আসছে বয়ে আসছে তার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন না। তারা নতুন চিন্তা করেন, নতুন ভাবে সেটা উপস্থাপন করেন। নতুন প্রকাশভঙ্গি কিন্তু শিল্পের সীমারেখা, শিল্পের একটা মানদণ্ড দাঁড় করিয়ে দেয়, একটা মাইল ফলক তৈরি করে দেয়। একজন বড় আর্টিস্ট তিনি কিন্তু কেবলমাত্র প্রথাগত প্রকাশের মধ্যে থাকেন না। একই বিষয় নিয়ে একাধিক লেখক একাধিকভাবে বলেন। এই বলার মধ্যে যার বলাটা শুধু স্বতন্ত্র নয়, উৎকৃষ্ট হয়ে ওঠে, তিনি হয়ে ওঠেন বড় সাহিত্যিক। আমি এই এই উৎকৃষ্ট কথাটা কেন বললাম? আপনি কেবলমাত্র পরীক্ষা নিরীক্ষা চালাতে গিয়ে যদি এমন পরীক্ষা নিরীক্ষা চালালেন যে খুব স্বতন্ত্র হলো, কিন্তু সেটা শিল্প হলো না, সৌন্দর্যপূর্ণ হলো না, মানে হাতির দাঁতের মতো গজদন্ত মিনারবাসী হয়ে উঠলো। হাতির দাঁত কিন্তু হ্যাঁ, স্বতন্ত্র হ্যাঁ। দুটো, কিন্তু দেখতে হ্যাঁ, সুন্দর স্বতন্ত্র না, এটা কিন্তু কেউ বলবে না যে দেখতে ওটা সুন্দর। অসুন্দর। হ্যাঁ, দেখতে হ্যাঁ, অসুন্দর। এই আসলে পরীক্ষা নিরীক্ষাটাই যেন বড় হয়ে না ওঠে। যত পরীক্ষা নিরীক্ষাই করি না কেন সেটা যেন শেষ পর্যন্ত শিল্প হয়, সাহিত্য হয়। এটা হচ্ছে আমার বক্তব্য। হ্যাঁ, এক্সপেরিমেন্ট অবশ্যই জরুরি, কিন্তু এক্সপেরিমেন্টটা যেন হুম, শিল্প সাহিত্যের থেকে বড় হয়ে না যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, এর সাথে আরেকটু আমরা জেনে আসি, যেহেতু আমাদের সময়ের কিছু সীমাবদ্ধতা আছে। সেটা হচ্ছে এই যে এক্সপেরিমেন্ট আমরা গেল যে কবিতা, বা আমরা বিশেষত কবিতায় এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, গল্পে উপন্যাসেও হয়, কিন্তু কবিতায় আমরা বেশি দেখতে পাই। এই জন্য ধরে নিলাম আর কি কবিতা, যে কবিতায় যে রিয়েলিস্টিক বা অ্যাবস্ট্রাক্ট নিয়ে আসলে আপনার ভাবনাটা কি, আপনি বেশি কোন জোনে কমফোর্ট ফিল করেন, এরকম কোনো বিষয় আছে কি? আসলে রিয়েলিস্টিক বলতে যদি বাস্তবতা থেকে উদ্ভূত হয়, আর অ্যাবস্ট্রাক্ট বলতে যদি বিমূর্ত হয়, তাহলে দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। আমি একটু ব্যাখ্যা করে বলি, এই বিষয়টা ব্যাখ্যা ছাড়া অনেকে বুঝতে পারবে না। কবিতা হুম। একই সঙ্গে রূপ এবং অরূপের সাধনা। শুধু কবিতা না, শিল্প সাহিত্যের প্রত্যেকটা অঙ্গই একই সঙ্গে রূপ এবং অরূপের সাধনা। কি সেটা? রূপটা রূপটা হচ্ছে রিয়েলিটি থেকে আসে, আর অরূপটা হচ্ছে ওই রূপ থেকে আসে। হ্যাঁ, আমি একটু সহজ করে বলি। ধরেন আপনি একটা গোলাপ ফুল দেখলেন, এই গোলাপ ফুলটা নিয়ে আপনি একটা কবিতা লিখলেন, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিতা লিখতে শুরু করলেন। এই কবিতা লিখতে লিখতে আপনি এমন একটা পর্যায়ে পৌঁছে গেলেন যে তখন ওই কবিতার কথাগুলো আর গোলাপ ফুলের সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না, এটা হয়ে উঠলো আহ তার চেয়ে অনেক বেশি কিছু। সেটা হতে পারে বিশ্ব সৌন্দর্য বা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য। অর্থাৎ সে ওই গোলাপের সীমা অতিক্রম করলো। এটাকে আমি যদি রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি, এটা ঠিক সেই রকম। আরেকটু পরিষ্কার করে বললে, রূপ মানে একটা প্রতীক যা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। অরূপ মানে ওই প্রতীককে লক্ষ্য করে আপনি এমন কিছু ব্যঞ্জনা সৃষ্টি করতে সক্ষম হলেন যা রূপের চেয়ে বেশি কিছু আপনাকে দিচ্ছে, অরূপ। এটাকে বলে অরূপ। শিল্প সাহিত্যে এটা খুব জরুরি। রবীন্দ্রনাথ আরেক জায়গায় অন্যভাবে অন্য জায়গায় বলেছেন যে সীমার মাঝে অসীমের সন্ধান। শিল্প সাহিত্য কিন্তু সীমার মাঝে অসীমের সন্ধান করে যদি সফল হয় তাহলে সেটা সার্থক শিল্প। ওই যে একটু আগে বলছিলাম সিন্ধুর মাঝে বিন্দুর মাঝে সিন্ধু দেখা, এই দর্শনটা হচ্ছে যদি করাতে চাই তাহলে রূপকেও দরকার,
আবার অরূপকেও দরকার, অর্থাৎ অরূপকেও রিয়েলিটিও দরকার, রিয়েলিটি থেকে বের হয়ে অ্যাবস্ট্রাক্টও দরকার। রূপ না হলে অরূপ আসে না, বিমূর্ত আসে না। এই জন্য দুটোর মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব নেই। আমি রূপটা আগে দেখব, তারপরে রূপ থেকে অরূপের দিকে যাব। হ্যাঁ, এইটা হচ্ছে শিল্প সাহিত্যের সবচেয়ে বড় সার্থকতা। আচ্ছা, তার মানে আপনি উভয় দিক থেকেই একটা কমফোর্ট জোন তৈরি করে আপনার শিল্প সাহিত্যটা করেন। এর সাথে আর একটু জানতে চাই, আমরা আধুনিক সময়ের সাথে সাথে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন শিল্প সাহিত্যে বিশেষত আমরা ইজমের আর কি ব্যবহার দেখি। বিশেষ বিশেষ ইজম এক এক সময়, সেটা কিউবিজম হতে পারে, ইমপ্রেশনিজম হতে পারে, গথিজম হতে পারে, বিভিন্ন ধরনের ইজম আমরা দেখতে পাই। তো এই এরকম কোনো ইজম নিয়ে কি কাজ করা হয়েছে, বা এই ব্যাপারগুলোই বা আপনার ভাবনায় কিভাবে ধরা দেয়, বা কাজ করতে আগ্রহী কিনা বা আনন্দ অনুভব করেন কি? সাহিত্যের ইতিহাসে আসলে নানা সময়ে নানা রকমের ইজম বা মতবাদ এসেছে। ওই যে একটু আগে আমরা পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলাম না, ওই হুম। পরীক্ষা নিরীক্ষা করতে যে সমাজের বর্তমানকে দেখে অনেক ক্ষেত্রেই বড় বড় সাহিত্যিকরা, এমনকি মাঝারি মানের সাহিত্যিকরা নানান রকমের ইজম বা মতবাদের জন্ম দিয়েছেন। ব্যক্তিগত ভাবে আমি ওই মতবাদ গুলোকে দেখেছি, কোনো কোনো মতবাদের প্রতি আকৃষ্টও হয়েছি, কিন্তু আমি কখনো কোনো মতবাদ দ্বারা এমন ভাবে প্রভাবিত হইনি যা আমার শিল্প সাহিত্যের চর্চার ভেতরে নিয়ে আসতে হবে। আমি সেগুলো নিয়ে পাঠ নিয়েছি, নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি ওটা প্রয়োগ মানে একেবারে সচেতন ভাবে ওটা প্রয়োগ আমি করতে কখনো চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ, বোধহয় আমরা ছোট একটা রবীন্দ্রনাথের কথা বলছিলেন। রবীন্দ্রনাথের বোধহয় একটা ছোট গল্প আছে, ত্রয়ী সম্ভবত। এটা বোধহয় উনি সেই মানে পাশ্চাত্যের যে আবিষ্কার কিউবিজমের উপরে ফিল করে বোধহয় লিখেছিলেন, আমি যদি ভুল না বলি। তো যাই হোক, এরকম কাজ করে বা অনেকে করে বা পছন্দ করে, এটাও তো একটা আন্দোলনের মতো, নতুন মানে শিল্প সাহিত্যকে আরো একটু বেগবান করার জন্য। তো এটা তো গেল। এখন আপনার একটা কবিতা শুনতে চাই, যেহেতু আমরা কয় মিনিট, 42 মিনিট পার করছি, এরপরে ছোট ছোট আরো কিছু জানতে চাওয়া দিয়ে আজকের আয়োজন শেষ করবো। তো আজকে শেষ আচ্ছা, কি নিবেদন করছেন বা কি কবিতা শোনাচ্ছেন আমাদের? এটা কি শেষ কবিতা হ্যাঁ, না এটা আরো পরে হতে আজকের পারে? মতো। আর শেষে আচ্ছা, যদি আপনি চান একটা পড়তে পারেন, আর ছোট দুই একটা আলাপ আমরা করবো, তারপরে শেষ করে দেবো আজকের আয়োজন। আমি আমি একটা কবিতা মানে একেবারে বলি, পরমের জন্ম কথা। আমি জন্মাতে চেয়েছিলাম এই দেশে, এই শ্যামল বাংলায়, ফুল পাখিদের সাথে মিশে মাটি আর মানুষের কোল জুড়ে কুড়োতে চেয়েছিলাম আলো, চেয়েছিলাম আকাশের মতন উদার আর অবারিত হতে। পরিযায়ী পাখির ধরনে উড়বার স্বাধীনতা ছিল স্বপ্নে, জাগরণে প্রেম অনেকের। কিন্তু আমার জন্মের অনেক আগেই নিহত হলেন পিতা। এমন কোনো গর্ভ খুঁজে পেলাম না যেখানে পিতৃত্ব ছাড়াই প্রসূত হতে পারে কর্ণ, নিকোলাস কিংবা ইন্দ্রজিতের ভ্রূণ। এমন কোন মহাভারত নেই যেখানে দক্ষিণা ব্যতি রেখে দিগ্বিজয়ী হতে পারে একলব্য, ভয়ঙ্কর পণ ভিন্ন বিশ্ব। এমন কোন কলোনি নেই যেখানে নেরুদার কবিতা হাতে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে যে, অনিবার হাসতে পারে চারু। আমি জন্মাতে চেয়েছিলাম এই মাটিতে, অপার পৃথিবীতে, কিন্তু তোমার কারণে, হে প্রমত্তা অসুহা, তোমারই কারণে আমার আর জন্মানোই হলো না, বুঝি হবেও না কোনোদিন। বাহ, এই কবিতাটা পড়েছি। আপনার যে গিলগামেশ সহ আগের কবিতাটাও আমি পড়েছি আপনার বই থেকে। প্রথম যেটা পড়েছেন এটাও আপনার বই থেকে আমি পড়েছি। তো যাই হোক, চমৎকার আরো একটা কবিতা আমরা শুনে ফেললাম। দেখছি আমাদের সাথে অভি আছেন, আমাদের পরিচিত, তিনিও একজন কবি, পেশায় ডাক্তার, সাথে আছে অসাধারণ আলোচনা। আসলে আড্ডায় ছিলাম তো, মন্তব্যের ঘরে চেক করা হয়নি। তাপস চক্রবর্তী কবি, আমাদের দাদা, একজন নাট্যকার, তিনিও লিখেছেন জয় হোক, ভালোবাসা রইলো। তাদের সাথে আড্ডা হয়েছে। আর এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, আপনার কাছে যেহেতু একদম শেষ দিকে, সুস্থ ধারার বা রুচিসম্মত শিল্প সাহিত্য আরো কতটা বেগবান করতে পারি, বা কিভাবে আমাদের সমাজে বেগবান করতে পারি, আপনি যদি একটু বলতেন আপনার কথায়, বা এগিয়ে আসা উচিত কিনা সকলে।
অবশ্যই এগিয়ে আসা উচিত উচিত সুস্থ রুচির, সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য। কিন্তু আমাদের সমাজটা দিনকে দিন এত স্থূল রুচি সম্পন্ন হচ্ছে, যা খুব হতাশাজনক। আমাদের সমাজের মানুষরা এখন এমন পর্যায়ে, যদি আপনি তাদের সামনে আহ, একটা অপশন দেন যে এক প্লেট কাচ্চি বিরিয়ানি অথবা একটা বই, তারা বই কি নেবে না, ওই কাচ্চি বিরিয়ানি নেবে। তাদের কাছে একটা রবীন্দ্রসঙ্গীত বা একটা নজরুল সঙ্গীতের চেয়ে পপ, র্যাপ, ডিজে এইসব অনেক গুরুত্বপূর্ণ। একটা ভালো সিনেমা তারা দেখবে না, দেখে না। তারা নিম্ন রুচিকর অশ্লীল শর্টস, রিলস এগুলোর মধ্যে ডুবে আছে। এদেরকে এখন সুস্থ ধারার এবং সুস্থ রুচির মধ্যে নিয়ে আসা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতপক্ষে যারা যথার্থ শিল্প সাহিত্যের সঙ্গে আছেন, তাদেরকে যদি যথেষ্ট স্পেস দেওয়া হয়, আমি স্পেস বলতে বোঝাতে চাচ্ছি তাদেরকে সুযোগ দিতে হবে তাদের মুক্ত মতামত প্রকাশের এবং স্বাধীন চিন্তার বিকাশের, শিল্প সাহিত্যের চর্চার মধ্য দিয়ে যদি তারা এই তারা যা ভাবেন সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য, তারা যা ভাবেন একটা সমাজের সুষ্ঠু মানে পরিকল্পনা এবং সুদূর প্রসারী চিন্তা চেতনার পিছনে শিল্পী, সাহিত্যিক, দার্শনিক এদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে তারা যা ভাবেন, এটা যদি প্রকাশের সুযোগ একটা রাষ্ট্র দেয়, একটা সমাজ দেয়, তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যদি সেই সুযোগটা পান, একটা সমাজের প্রসিদ্ধ জ্ঞানী মানুষ যথার্থভাবে যদি সেই তার মতামতটা প্রকাশের বা অন্যকে সহযোগিতা করার সুযোগ পান, তাহলে বিকাশ হতেই পারে, অবশ্যই হতে পারে। এবং এর পাশাপাশি যদি একটা রাষ্ট্র যদি ঠিক করতে পারে যে আমার সমাজের এই বয়সের মানুষেরা এতটুকু গ্রহণ করতে পারবে, একটা শিশু বা একটা কিশোর যদি স্মার্টফোন নিয়ে একেবারে দিগন্ত বিস্তারী সমস্ত সুযোগ পেয়ে যায়, অনলাইন গেম থেকে শুরু করে যে কোনো রকমের ছবি, ভিডিও সবকিছুর মধ্যে যদি তারা যাওয়ার সুযোগ পায়, স্থূল রুচি বিকাশের সুযোগ পায়, তাহলে আসলে আমাদের এই মানে সুষ্ঠু চিন্তা বা সংস্কৃতির বিকাশ আসলে খুব কঠিন হয়ে দাঁড়ায়। রাষ্ট্রকে সেটা ভাবতে হবে যে কাকে কতটুকু স্পেস দেওয়া দরকার। অস্ত্র যেমন সবার হাতে দেওয়া যায় না, তেমনি আমি মনে করি প্রযুক্তি পণ্যটাও সবার হাতে দেওয়া যায় না। যে যোগ্য, যে ওটার অপব্যবহার করবে না, যে ওটার সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে সমাজের বিকাশের পিছনে ভূমিকা রাখবে, তরুণকে, কিশোরকে, শিশুকে সহযোগিতা করতে পারবে, তার হাতেই কেবল এই পণ্যগুলো তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি, যেটা এই বুর্জোয়া পুঁজিবাদী সমাজে আসলে সম্ভব না মনে হয়। কারণ পুঁজি জিনিসটা খুবই ভয়াবহ একটা জিনিস। এ চায় টাকা, অর্থ, মুনাফা। এ নিজেকে বিক্রি করে হোক আর নিজের সর্বস্ব বিকিয়ে দিয়ে হোক, মানে তার চাই টাকা। সেখানে একটা নারী, ঘরের স্ত্রী বা মা, বোন কেউই বিবেচ্য বিষয় নয়, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফেসবুকের রিলস এর নামে, ইউটিউবের শর্টস এর নামে, টিকটক নানান কিছু, এইগুলো যে স্থূলতার বিকাশ ঘটাচ্ছে, সেই বিকাশটা যদি আমরা স্থিমিত করতে না পারি, এটাতে যদি আমরা বাধা সৃষ্টি করতে না পারি, তাহলে আমার মনে হয় খুব সহসাই আমাদের সার্বিকভাবে উন্নত রুচি বা উৎকৃষ্ট সংস্কৃতির বিকাশ সাধন সম্ভব নয়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কথায় কথায় আমরা একদম শেষের দিকে যেহেতু চলে এলাম, শেষে আপনার কাছে জানতে চাই বা শ্রোতা দর্শকদেরকে জানাতে চাই, শিল্প সাহিত্য আপনি যেহেতু প্রবন্ধ লেখেন, ছোট গল্প, কবিতা কিংবা উপন্যাসও হতে পারে নতুন, আমরা আশা করি নতুন কি কোনো কাজ করা হচ্ছে কিনা বা করছেন কিনা, আগাম বার্তা দিতে চান কিনা? আসলে একটা সময় ছিল আমি প্রচুর স্বপ্ন দেখতাম আমার শিল্প সাহিত্য নিয়ে, নানান রকমের পরিকল্পনা আঁকতাম। কিন্তু দিনকে দিন সমাজের প্রেক্ষাপটে, পারিপার্শ্বিকতার প্রেক্ষাপটে সেই সুদূর প্রসারী চিন্তা চেতনা গুলো স্থিমিত হতে হতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, এখন আর নতুন করে পরিকল্পনা করার মতো
স্বপ্ন তৈরি হয় না ভেতরে। স্বপ্ন তৈরি হওয়ার জন্য ওই আগে যে কথাগুলো বললাম, সমাজের সুষ্ঠু পরিবেশ দরকার। সেই পরিবেশটা আমাদের সমাজে না থাকার কারণে এই স্বপ্নটা পরিকল্পনায় রূপ নিচ্ছে না। তারপরও যেহেতু লেখালেখি না করে, লেখাপড়া না করে থাকতে পারি না, তাই নানান রকমের চেষ্টা তদবির কিছুটা হলেও ভেতরে অনুভব করি। কবিতা লিখছি, গল্প টুকটাক মাঝে মধ্যে লেখার চেষ্টা করছি, হয়ে উঠছে না অনেক ক্ষেত্রে। তবে অনেকদিন ধরে যে জিনিসটা আমি চেষ্টা করছি সেটা হচ্ছে আমার এলাকা সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষ এবং প্রকৃতি, তাদের জীবনের যে সংগ্রাম, সেইটার উপরে ভিত্তি করে একটা উপন্যাস তৈরি। অনেক বেশ কিছু দূর এগিয়েছি, সেটা চলমান আর কি। দেখা যাক কবে সেটা পরিপূর্ণ হয় আমি জানি না। আর অন্যান্য কবিতার ক্ষেত্রেও নানান রকমের চিন্তা এখনো মাথার ভেতরে নাড়া দেয়। চেষ্টা থাকবে যতদিন জীবিত থাকি। এর বাইরে আসলে যতই প্রতিকূলতার কথা বলি, প্রতিবন্ধকতার কথা বলি, শিল্প সাহিত্যের মানুষেরা তার স্বপ্ন পরিকল্পনার বাইরে পুরোপুরি যেতে পারে না। তাহলে তার আত্মিক মৃত্যু ঘটে। আমার মনে হয় সেই জিনিসটার মধ্যে আমি থাকতে চাই, চেষ্টা করি, এই আর কি। যাক, এখন সবশেষে কথা, একজন সৃজনশীল মানুষ সৃষ্টি করে প্রথমত তার মনের আনন্দের জায়গা থেকে, এবং তার ভেতরের বোধ থেকে। তার সেটা দায়িত্ব বোধ সহ বিভিন্ন ধরনের বোধ হতে পারে। তিনি সৃষ্টি করেন, তিনি আসলে মনে হয় যে এই মনুষ্য সমাজের কাছে আসলে তিনি দিতে এসেছেন, তিনি নিতে আসেন নাই। আমি অনেককেই বলি, বা আমার চেয়ে তরুণ যারা কথা হয় বা হতাশা প্রকাশ করে শিল্প সাহিত্য নিয়ে, আপনার সাথে আলোচনা করেও আপনি আমারও অগ্রজ, যে জানলাম যে না আসলে আপনিও যা বলছেন আমিও সেটা উপলব্ধি করি, যে তরুণ সে উপলব্ধি করে। তো আমি তাদেরকে বলি যে একজন শিল্পীর আগে ঠিক করা উচিত আমি কি এই সমাজ থেকে, বিশেষত সমাজের কথা বলি, এই সমাজ সভ্যতা থেকে নিতে এসেছি না দিতে এসেছি। তো এটা ঠিক করতে পারলে তাহলে সে ঠিক করে যে সে আসলে কি করতে চায়। কিন্তু মূলত একজন সৃজনশীল মানুষ দিতে আসে তার সমাজকে, তার সভ্যতাকে, সংস্কৃতিকে। সে নেয়, সে প্রকৃতি থেকে নেয়, পৃথিবী থেকে নেয়, সে গ্রহণ করে। তো যেহেতু আমি দিতে আসছি সেহেতু আমার চাওয়ার কিছু। তখন হয় কি, ভিতরের যে দুঃখ বোধটা, অপ্রাপ্তিটা, যা আমার পাওয়ার কথা ছিল পেলাম না, একটা যে আমি সুস্থ বা সুন্দর কথা বলতে চাই মুক্ত আকাশে, সেই বলার জায়গাটাও পেলাম না। এই যে আপনার যে আক্ষেপ বললেন যে আমরা যে একটা কথা বলবো তার আগে 10 বার ভাবতে হয় সামনে পিছনে, এটা বলবো কি বলবো না, এটা কি অসঙ্গতি হবে, কেউ কি আমার উপরে না আমার পরিবারের উপরে চেপে যাবে, এই ব্যাপারটা থাকে। তো যাই হোক, তারপরও সর্বোপরি মানুষ তো ওই কি বলে, গ্রামের প্রবাদ আছে, দীর্ঘদিনের যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তো মানুষ আশায় বাঁচে। আমরাও আশা করি একদিন আলো ফুটবে, একদিন সেই চমৎকার মাধুরীময় সকাল উঠবে, যেই সকালে মানে সকালে সব প্রতিবন্ধকতা দূর করে আমরা ফুল ফোটাতে পারি, যে ফুলের নাম হবে রুচি, যে ফুলের নাম হবে বোধ। তো আমি আর কথা না বাড়াই, আপনার শেষে, একদম শেষে আপনার একটা কবিতা পড়ার ভেতর থেকে, এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করে আজকের আয়োজন শেষ করব। চলুন একদম শেষ মেশ কি কবিতা শোনাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। একটা কবিতা দিয়েই তাহলে শেষ হোক। সত্য এক উচ্ছিন্ন যাযাবর। সত্য আমার বন্ধু, অনেক দিন দেখা হয় না ওর সাথে। সবশেষ কবে দেখেছিলাম, কোথায় দেখেছিলাম, স্মৃতির ক্যালেন্ডারে তার কোনো চিহ্ন নেই। হতে পারে দুই একবার দূর থেকে দেখে হেঁটে গেছি দ্রুত পায়ে, কিন্তু মেলার মাঠের সেই তরুণীর মতো সেও মিলিয়ে গেছে অকস্মাৎ। পুলিশ যেরকম করে ধাওয়া করে দাগে আসামির পিছু, কখনো বা তেমনই করেছি ধাওয়া। দূর থেকে সত্য সত্য মনে হলেও খুব কাছে গিয়ে দেখেছি সে যেন অন্য কেউ। হাতের তালুর চেয়ে ছোট হয়ে আসা 21 শতকের এই অঙ্গুলি নিয়ন্ত্রিত পৃথিবীতেও ওকে যে খুঁজে পাবো এমন ভরসা আজ আর নেই। শুনেছি সত্যের কোনো গ্যাজেট নেই, বসবাসের কোনো ঘর বাড়ি নেই, স্থায়ী কোনো ঠিকানা নেই, শূন্য, একেবারে নিকপর্দক উদ্বাস্তু জীবন নিয়ে। সত্য আমার সেই খরসান বন্ধুটি আজ এক উচ্ছিন্ন যাযাবর, আপাতত নিরুদ্দেশ। ওকে ওকে খুঁজতে যাওয়া বৃথা। বাহ, চমৎকার। তো প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা যুক্ত হয়েছিলেন, যুক্ত হচ্ছেন, আমি মাঝে মাঝে আপনাদেরকে ধন্যবাদ দিই, কিন্তু আজকে সে সময় হয়নি, কারণ প্রিয় একজন মানুষ, প্রিয় দাদা এসেছেন, তার সাথে আসলে কথায়
আলাপচারিতা এতই মশগুল ছিলাম, আপনাদের সাথে ঠিক ভাব বিনিময় করা হয়নি। আশা করি আপনারা এটা বুঝবেন এবং ভালোবাসা যেরকম দিচ্ছেন, অল্প হোক বেশি হোক আমাদেরকে দেবেন। চেষ্টা করছি। অনলাইনে শুধু আমি মাঝে মাঝে বলি যে শুধু সবাই বলে যে গার্বেজ থাকবে কেন, ভালো কিছু কথা, ভালো কিছু শিল্প রাখার চেষ্টা করছি, ভাবনা রাখার চেষ্টা করছি। গ্রহণ করুক একজন, দুজন, পাঁচজন। আপনারা পাঁচজন হলে আমি ওই পাঁচজনেই খুশি, তৃপ্ত। তবু তো মনকে বোঝাতে পারবো যে পাঁচজনের কাছে পৌঁছতে পেরেছি একজন গুণী মানুষের কথা। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা যারা পুরোটা সময় জুড়ে ছিলেন কিংবা মাঝে মাঝে ঢু মেরে গিয়েছেন, কিংবা পরবর্তীতে দেখবেন, একেবারেই দেখবেন না, সকলকে আন্তরিক ভালোবাসা। চলে যাচ্ছে আজকের সম্মানিত অতিথি কুমারদীপ, একজন কবি, গল্পকার, প্রাবন্ধিক এবং একজন ভালো মানুষ, আমার ভালোবাসার মানুষ। আজকের আয়োজনে আপনি শ্রোতা দর্শকদের সাথে আপনার বিদায়ী শুভেচ্ছা বিনিময় করুন। সবাইকে একেবারে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় থেকে যে এই যে আমার সাথে আড্ডা দেবার জন্য সময় দিলেন। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না। শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যেই যেখান থেকে দেখেছেন, যে অবস্থায় দেখেছেন কিংবা একেবারেই দেখবেন না, সকলের জন্য প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। তবে সকলের কাছে আকুল আবেদন, সত্যের সাথে, সুন্দরের সাথে থাকুন, প্রেমময় থাকুন। প্রেমই আমাদের সব দ্বিধাদ্বন্দ্ব দূর করে দিতে পারে, আমাদেরকে আরো বেশি সুন্দর করে উঠতে পারে। তো আমি আর কথা বাড়ছি না, বাড়াচ্ছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো আয়োজনে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। তো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি।